নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন ঘড়িতে বাজে 4টে, আর কিছুক্ষণ বাদেই সূর্যোদয় হবে। পাকিস্তান 8 তারিখে যা চেহারা ছিল, 9 তারিখে সেই চেহারা সম্পূর্ণ বদলে যাবে। মানুষ যখন উঠবে, বেলা বাড়বে, সূর্য কিরণ যখন পড়বে, তখন দেখবে পাকিস্তান খণ্ড খণ্ড হয়ে গেছে। পাকিস্তানের 15টা শহর কোনোটা অক্ষত নেই, সমস্ত খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেছে। কত বিল্ডিং যে ভেঙে পড়েছে, কত বাড়ি যে ধসে গেছে, ধ্বংসস্তূপের তলায় যে কত মৃতদেহ পড়ে রয়েছে, কাল সকালবেলা হলে বোঝা যাবে। আমি জানি এখন আপনারা কেউ জেগে নেই, তবু আমি এই খবরটা করছি এই কারণে, 1971 সালের পর এরকম একটা যুদ্ধ তার সাক্ষী হয়ে থাকা, এটা কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার। তাই আমি আজকে কষ্ট হলো এই বয়সে, আমি সারা রাত জেগে আছি এবং একটা করে পোস্ট করে যাচ্ছি এই কারণে যে ইতিহাস সাক্ষী থাকবে যে একজন সাংবাদিক সে খবরের জন্য সে রাত দিন কাজ করে যেতে পারে। আমার চেহারার মধ্যে কিন্তু কোনো আপনি ক্লান্তির ছাপ দেখবেন না, কারণ আমরা এইভাবে কাজ করতে অভ্যস্ত। আমি ভেবেছিলাম যে বয়সের কারণে হয়তো পারবো না, কিন্তু দেখলাম না, অভ্যেসটা রয়ে গেছে। যাই হোক, যুদ্ধের বাজারে না অনেক ভুয়ো খবর আসে। লেট বি কারেক্ট ফার্স্ট। আমি যে প্রথমে যে ভিডিওটা বলেছিলাম যে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে গেছে, ওটা খবরটা ভুল ছিল। আমি বলে দিচ্ছি, খবরটা ভুল ছিল। পাকিস্তানে ভারতীয় সেনা পা ফেলেনি, কিন্তু পিওকের সমস্ত বাংকার টাঙ্কার সমস্ত ধ্বংস হয়ে গেছে। কিন্তু পিওকেতে যেতে পারছে না, তার একটাই কারণ, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় মাইন্স বেছানো আছে। এই যে গুলি গোলা বোম টোম চলে যায়, তাতে কিন্তু মাইন্স সমস্ত এদিক ওদিক হয়ে গেছে। কোথায় কি রয়েছে না রয়েছে ফুটপ্রিন্ট পড়তে সময় লাগবে। এবং আমি আগে বলেছি ভিডিওতে, ভারত চাইবে এই যুদ্ধকে টানতে। ভারত চাইলে দুদিনে এই যুদ্ধ শেষ করতে পারে, কিন্তু ভারত করবে না। কারণ ভারতের পাশে ইউরোপিয়ান ইউনিয়নও অফিসিয়ালি বলে দিয়েছে আমরা ভারতের পাশে। কারণ সবাই কিন্তু এই ইসলামিক এতে দৌড়াতে, মৌলবাদের দৌড়াতে সবাই ভুগছে। ইউরোপিয়ান ইউনিয়নে ভুগছে। ফ্রান্সে দেখেছেন গলা কেটে দিয়েছে প্রকাশ্য রাস্তায়। ইটালিতে এসে একই অবস্থা। স্পেনে সেই রকম ঘটনা ঘটছে। ইংল্যান্ডে 10,000 বাচ্চা মেয়ে এখনো পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এই ইসলামীদের হাতে। তো যাই হোক, এখন যুদ্ধের খবরে ফিরে আসি। শেষ যে খবরটা পাওয়া গেছে, তার কি প্রকাশ্যভাবে সরাসরি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে এবং তার কি একটি জাহাজ করাচি বন্দরের কাছাকাছি এসে নৌন করে দাঁড়িয়ে আছে। যেহেতু করাচি বন্দরের আশপাশ জ্বলছে, তাই ও ভিড়তে পারছে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তার কি জাহাজ এলো, তাহলে ওখানে তো আমাদের জাহাজ রয়েছে, ডুবিয়ে দিতে পারত। দেখুন, ঝগড়া হচ্ছে কিন্তু পাকিস্তানের সঙ্গে, তার্কির সঙ্গে নয়। তাই আগ বাড়িয়ে তার্কির সঙ্গে কোনো গন্ডগোল ভারতে জড়াতে চাইবে না। এটা পাকিস্তান ভারতের লড়াই। টার্কির জাহাজ দূরে এসছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকুক, কত মাল নিয়ে আসবে। এবার করাচি পোর্ট অব্দি তো সৈন্য আসতে হবে, সৈন্যরা সব পালিয়ে যাচ্ছে। কারণ বালোচ একটা
চিঠি জারি করে দিয়েছে। তাতে বালোচ দাবি করছে, বালোচ লিবারেশন আর্মি দাবি করছে যে তারা পাকিস্তানের 15টা পোস্ট পাকিস্তানের আন্ডারে ছিল, যেটা কবজা করে রেখেছিল, সেই 15টা পোস্ট তারা খালি করে পাকিস্তান পালিয়ে গেছে আর্মি, তারা ওই পোস্টগুলো দখল করে নিয়েছে। তাদের হাতে 3 ভাগের 2 ভাগ বালুচিস্তান তাদের হাতে এসে গেছে এবং 1 ভাগ বাকি আছে। যে চিঠিটা তারা জারি করেছে, এই হচ্ছে চিঠি, সেই চিঠির কপিতে সেটা বলছে বলে টেলিভিশনে দেখাচ্ছে। আমি সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি টেলিভিশন থেকে। তাদের যারা উর্দু পড়তে পারে তারাই এটা পড়ে বলেছে যে 3 ভাগের 2 ভাগ বালুচিস্তান আর্মি দখল করে নিয়েছে। এদিকে সিন্ধ মোটামুটি মানে স্বাধীনতার কাছাকাছি চলে এসছে, সিন্ধ প্রদেশ, সেখানেও একটা স্বাধীনতার যুদ্ধ চলছে। পাশতুনরা টিটিপি তারা একটা স্বাধীনতার যুদ্ধ চালাচ্ছে। পাশতুনরা তারা আলাদা রাজ্য চায়। তার মানে কি হচ্ছে, 8 তারিখে যা ছিল অখণ্ড পাকিস্তান, 9 তারিখে হলো খণ্ডিত পাকিস্তান। একদিকে হচ্ছে বালুচিস্তান চলে গেল, একদিকে চলে যাওয়ার মুখে হচ্ছে বালুচিস্তান চলে যাবে, আর কিন্তু বালুচিস্তান যাবেই। একদিকে হচ্ছে গিয়ে আপনার পাশতুনরা টিটিপি, সে একটাই হলো, আর এদিকে সিন্ধ প্রদেশ। তার মানে খণ্ড খণ্ড হয়ে গেল। বাকি যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো করাচি, লাহোর, পাঞ্জাব, এই তো রয়েছে। 5টা সুবার মধ্যে এই 3টে সুবা রয়ে গেল। যে 3টে সুবা, ওরা বলে 3টে শহর, এই 3টে শহরের এখন অবস্থা খুব খারাপ। জায়গায় জায়গায় শুধু বিল্ডিং জ্বলছে। এত পিনাকা মেরেছে, এত S-400 মেরেছে ভারতীয় সেনাবাহিনী, এত মেরেছে ওপর থেকে, এত রাফেল, এত বম্বিং করেছে, মানে কিছু অস্তিত্ব নেই। আমি সারা রাত দেখছিলাম, আমি নিজে স্তম্ভিত হয়ে গেছি যে এইরকম একটা যুদ্ধ হতে পারে। ভারত যদি চায়, ভারত 2 দিনের মধ্যে এই যুদ্ধ পুরো শেষ করে দিতে পারে। এখন ভেতরে ভেতরে একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আর্মি চিফ আসিম মুনির সম্ভবত তার পদ গেছে। তাকে সেনাবাহিনীর ভেতর থেকেই তাকে অভ্যুত্থান হয়েছে এবং তাকে যুদ্ধ অপরাধী হিসেবে তাকে বন্দী করা হয়েছে। এটা কতটা কনফার্ম কতটা নয়, যুদ্ধের বাজারে কিন্তু অনেক ভুল খবর বেরোয়। যেটা প্রথমটাই বলেছিলাম, ভারতীয় সৈন্য ঢুকে গেছে, খবরটা ভুল ছিল। ফলে এই খবরটা কতটা ঠিক কতটা ভুল আমি বলতে পারবো না। তবে আসিম মুনিরের অবস্থা কিন্তু ভালো নয়। এদিকে শাহবাজ শরীফ 8:30 থেকে, রাত্রি 8:30 থেকে বৈঠক ডেকে যাচ্ছে, কিন্তু কোনো বৈঠকে কেউ হাজির হচ্ছে না। কারণ দেশে তো নেতা নেই, নেতাদের সব বাক্স প্যাটরা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে, তা রইল কে? আর শাহবাজ শরীফ যে যাবে তার উপায় নেই, কারণ পুরো ফাইটার জেট উঠছে, রাফেল উড়ে বেড়াচ্ছে আর রকেট মারছে, তার জেট যাবেই করে। আচ্ছা, রানওয়ে কতগুলো, করাচির রানওয়ে গেছে, বালুচিস্তানের রানওয়ে গেছে, সিন্ধের রানওয়ে গেছে, রানওয়েগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা খবর পাওয়া যাচ্ছে যে পাঞ্জাবের যে অংশটা শিয়ালকোটের বাইরে আছে, সেখানে একটা রানওয়ে ছিল, মানে পাকিস্তানি এয়ারফোর্সের। সেখানে যখন বলা হয়েছে তোমরা এবার যুদ্ধে যাও, তারা বলেছে আমরা যাব না, আমরা মরতে যাব। আপনারা সব তো বাক্স ব্যাটার নিয়ে আগে বউ আর ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন, আপনারাও বাইরে চলে যাবেন, আমাদের মরার জন্য আপনারা পাঠাচ্ছেন, আমরা যাব না। এরকম একটা বিদ্রোহ ভেতরে 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 তৈরি হচ্ছে। মানে 8 তারিখের পাকিস্তান আর 9 তারিখের পাকিস্তান, আসমান জমিন তফাৎ। পাকিস্তানকে খণ্ড করে অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে
মোদি এগিয়ে চলেছে। এটি হলো গিয়ে শেষ লাইন এবং শুরুরও লাইন হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। কালকে আবার সময় মতো আপডেট দিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।